জাতীয় স্মৃতিসৌধে চলছে শ্রদ্ধা জ্ঞাপন। সেখানে আছেন আমাদের সহকর্মী শাতিলা শারমিন এবং ফারুক ভাইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। বিজয় দিবসের এই যে মাহেন্দ্রক্ষণ, এই মাহেন্দ্রক্ষণে আমরা জানি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে চলে যাবার পরে এখন সর্বস্তরের মানুষের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে দলে দলে মানুষ আসতে শুরু করেছে। রবিন, তাকিয়ে দেখুন যে জাস্ট কয়েক মিনিটের মধ্যে আসলে স্মৃতিসৌধটা লোকে লোকে ভরে গেল, তাই না? সূর্যটা উঠলো আর মানুষও চলে আসলো। একটু যদি বলেন যে দীর্ঘদিন ধরে এখানে আপনি নিউজ কভারের জন্য আসছেন, এই যে মানুষের যে ছুটে আসা স্মৃতিসৌধের দিকে, এটা আসলে কি ধরনের উন্মাদনা আপনার মধ্যে ছড়ায়? না, একটি বিষয় কি, ৭১ মহান বিজয় দিবস কিংবা বাঙালির মুক্তি সংগ্রাম, এটি হলো বাঙালির জাতীয় জীবনে সবচেয়ে বেশি আবেগের জায়গা এবং বাঙালির সবচেয়ে বড় অর্জনও কিন্তু ১৯৭১ এবং মহান মুক্তিযুদ্ধের যে বিজয় এবং তার মধ্য দিয়ে একটি স্বাধীন জাতীয় রাষ্ট্রের জন্ম দেওয়া। তো এই যে দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের যে অভ্যুদয়, সেই যে একটি বড় যে একটি অর্জন, তার পিছনে কিন্তু অনেক মানুষের আত্মত্যাগ রয়েছে। দীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রাম রয়েছে এবং ৩০ লাখ মানুষের আত্মত্যাগ, ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। তো এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যখন এই স্বাধীনতাটি আমরা পেয়েছি, তখন স্বাভাবিকভাবে সেই স্বাধীনতাকে কেন্দ্র করে আমাদের মধ্যে আবেগ থাকবে এবং সে আবেগের বহিঃপ্রকাশে কিন্তু আমরা দেখতে পাই প্রতিটি জাতীয় দিবসে। এবং আপনি যে একটু আগে যেটি বলছিলেন যে কিছু সময় আগে যেটি রাষ্ট্রীয় আচার যেটি সম্পন্ন হয়েছিল, রাষ্ট্রীয় আচার সম্পন্ন হওয়ার পরে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, দলে দলে মানুষ আসছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমরা দেখছি, ঠিক একইভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনগুলো আসছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এটা সবচেয়ে মজার বিষয়, আসলে ভিড়টা তখন শুরু হয় আরো বেশি করে যখন আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী পর্যন্ত চলে আসেন। আমরা এখন পর্যন্ত রাজনৈতিক যে ব্যক্তিত্ব, তাদের আনাগোনা এখন পর্যন্ত আমরা দেখছি না। আমরা যেটি দেখছি যে বিভিন্ন ব্যানার, এই ব্যানারগুলো দেখে আসলে আমরা নিউজ কভারের সময় বলে থাকি যে কোন সংগঠন কিভাবে আসছেন। এবং এই যে স্মৃতিসৌধকে ঘিরে তাকে বিজয় দিবসে একবার দেখে যাওয়া, এই যে প্রতি বছর এক ধরনের অপেক্ষা যে বিজয় দিবস আসলে স্মৃতিসৌধে মানুষের আগমন ঘটবে এবং তারা আসলে দেখবেন যে শহীদদের স্মরণে, অর্থাৎ আমাদের জাতির যারা শ্রেষ্ঠ সন্তান, তাদের স্মরণে যে স্মৃতিস্তম্ভকে একবার দেখা, সেখানে শ্রদ্ধা জানানো। আসলে এই যে ৫৪ বছরে দীর্ঘ একটি পথ বাংলাদেশ পাড়ি দিয়েছে, সেইখানে বারবার বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে একটা কথা উঠে আসে যে কতটা আসলে বাংলাদেশ সেই স্বাধীনতার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছে। আসলে যখন স্বাধীনতাকে বলা হয় যে মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল, মুক্তিযুদ্ধ যে স্বাধিকারের যে চেতনা, সেই স্বাধিকারের চেতনা কেন বাঙালি দেখেছিল এবং কেন আসলে পাকিস্তানি শোষণ নির্যাতনের বিরুদ্ধে এত আত্মত্যাগ বাঙালিকে করতে হয়েছিল, বাঙালি বলবো না, বাংলাদেশি যারাই ছিলেন, অর্থাৎ যারা ছিলেন তাদেরকে এতটা আত্মত্যাগের মধ্য দিয়ে এই স্বাধীনতাকে অর্জন করতে হয়েছে, এই বিজয়কে ছিনিয়ে আনতে হয়েছে। সেই যে ইতিহাসটা, এই ইতিহাসটা এখনকার যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে আসলে মনে করিয়ে দেওয়ার জন্যই প্রতি বছর এই স্মৃতির মিনার তৈরি, এই স্মৃতিসৌধ তৈরি এবং স্মৃতিসৌধের যে ৭টি স্তম্ভ রয়েছে, 7টি স্তম্ভর তো একটা অর্থ রয়েছে, তাই না রবিন? সেই অর্থটা আমরা দর্শকদের জন্য আরেকবার জানাই। একটু যদি আপনি যে কথাটি বলছেন যে এই আমাদেরকে কিন্তু বারবারই ফিরে আসতে হয় সেই বিজয়ের কাছে, ফিরে যেতে হয় সেই ৭১-এ। যখন আমরা দেখি যে বারবার যখন আমাদেরকে জাতীয় জীবনে হোঁচট খেতে হয়, তখনই কিন্তু আমাদেরকে সেই জায়গাতে ফিরে যেতে হয়, সেখান থেকে আমরা অনুপ্রেরণা পাই এবং সেই জায়গাটাই কিন্তু যে আমাদের চলার পথে কিন্তু বড় একটি মন্ত্রণা। তো এই যে বলছিলেন যে ৭টি যে স্তম্ভের কথা, তো এই ৭টি স্তম্ভ কিন্তু সেটি নিদর্শন করে
যে দীর্ঘ 23 বছরের যে লড়াই সংগ্রাম ছিল, যে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে, পাকিস্তানি শাসকদের যে শোষণের বিরুদ্ধে, তার আসলে যে ধাপে ধাপে যে আমরা একটি পর্যায়ে গিয়ে যে বিজয়ের পথে এসেছি, সেই ইঙ্গিতগুলো এইগুলো 71 দিচ্ছে। পর্যন্ত এসেছি। হ্যাঁ, তো সেই জায়গাটা যদি আপনাদেরকে বলতে যাই যে 1947 সালে যখন দ্বিজাতি তথ্যের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল বা শুরু হয়েছিল, তখন কিন্তু তারপর থেকেই ধীরে ধীরে বাঙালি কিন্তু নানাভাবে বৈষম্যের শিকার হতে থাকে, এবং প্রথম যে আঘাতটি সেটি এসেছিল ভাষার উপর। তো 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু যে বাঙালি তার যে ভাষার অধিকার, রাষ্ট্রভাষার অধিকার, সেটি কিন্তু ছিনিয়ে আনে। তো তারপর সেই 1952-54 সালে যুক্তফ্রন্টের বিজয়, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এবং 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধের যে বিজয়, এই যে বিভিন্ন ধাপ যে আমরা পার হয়ে এসেছি, এই ধাপগুলিরই কিন্তু যে ইঙ্গিত দিচ্ছে যে পিছনের যে 7টি স্তম্ভ। তো সাতিলা যে আসলে এই যে স্বাধীনতাটি বা আমরা যে একটি যে স্বাধীন ভূখণ্ড পেয়েছে, সেটি কিন্তু একদিনে আমরা কিন্তু যে পেয়ে যাইনি। তো সেটির জন্য আসলে যে আমাদেরকে দীর্ঘ লড়াই সংগ্রাম যেমন করতে হয়েছিল পাকিস্তানি শোষণের বিরুদ্ধে, ঠিক একইভাবে যখন 1971 সালের যে 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদের উপর আঘাত করে, নিরস্ত্র বাঙালির উপর এবং ঘুমন্ত বাঙালির উপর, তো সেই সময়ের পর থেকে কিন্তু যে আমাদেরকে একটি যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আসতে হয়েছিল, মানে একটি রক্তক্ষয়ী যে যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু আপামর বাঙালি সেই লড়াই সামিল হয়েছিল। একেবারে যদি আমরা বলতে যাই যে সেখানে মানে প্রশিক্ষিত, আগে থেকে যে প্রশিক্ষিত যোদ্ধা, সেটা কিন্তু খুব কমই ছিল। হ্যাঁ, আমাদের তো সেনাবাহিনী বলেন কিংবা হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটি ছিল, কিংবা হচ্ছে যে এই যে পুলিশের যে ইয়াগুলো ছিল, তো এখানে যারা ছিলেন তারা খুব বড় পদে কিন্তু আসলে কোনো অফিসার আমাদের ছিলেন না, কর্মকর্তারা ছিলেন না। কারণ হচ্ছে পাকিস্তানিদের এই বৈষম্যের বিরুদ্ধেই তো আসলে বাংলাদেশিদের জেগে উঠতে হয়েছিল, এবং এই যে আন্দোলনগুলো তৈরি করতে হয়েছিল, যে আন্দোলনগুলোকে বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বড় ভূমিকা রেখেছিল আন্দোলনে। কারণ তখনকার যে ছাত্ররা, তখনকার যে তরুণরা, তারা কিন্তু বারবার এই আন্দোলন, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে, তাদের নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, যে বৈষম্যের কথাটা এখন আমরা এসে আবার জুলাইয়ে দেখতে পাচ্ছি, সেই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশিদেরকে, অর্থাৎ বাংলা ভাষায় যারা কথা বলেন কিংবা বিভিন্ন ভাষায় যারা কথা বলেন, তাদের কিন্তু সংগ্রাম করতে হয়েছে। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে যখন আসলে একটি জাতিগোষ্ঠীকে বারবার হচ্ছে একদম কোণঠাসা করে ফেলা হয়, তখন কিন্তু তার সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। 71 আমাদেরকে সেই জায়গায় নিয়ে এসেছিল। মানে আপনি যে কথাটি একটু আগে বলছিলেন যে আমাদের কিন্তু যখন 1971 সালে আমরা যখন মুক্তিযুদ্ধে নেমেছিলাম, তখন কিন্তু আমাদের যে খুব ওরকম যে উচ্চ পদস্থ যে সামরিক কর্মকর্তা, যে তারা আসলে যে খুব বেশি সংখ্যকও ছিলেন না। এইটাও কিন্তু যে একটি প্রতিফলন, যে বাঙালি যে পাকিস্তান আমলে নানাভাবে যে বৈষম্য এবং শোষণের শিকার হয়েছিল, সেটির কিন্তু একটি প্রতিচ্ছবি। থামিয়ে দিতে হচ্ছে আপনাকে, আমরা একটু বিরতিতে যাব। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে আমরা একটু বিরতিতে যাচ্ছি, ফিরে যাচ্ছি স্টুডিওতে, আবার আসবো, আবার জানাবো এখানকার বিজয় উৎসব উদযাপনের খবর। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধে।